অলৌকিক কথানে আপনাদের স্বাগত। আমি সবুজ আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সবাই ভালো থাকেন, আমি সবসময় কামনা করি। আমরা গত পর্বে মধুপুর গ্রামের সেই খুড়াবুড়ির গল্প বলেছিলাম। অনন্ত নামের ছেলেটিকে ধরে নিয়ে গিয়েছিল বাড়িতে, এবং রিফাত গ্রামেরই শিক্ষিত ছিল। সে ওই খুড়াবুড়ির রহস্য উদ্ঘাটনের জন্য অনেক চেষ্টা তদবির করতেছে। শেষ মুহূর্তে সে উপায়ন্তর না পেয়ে তাদের জেলা লাইব্রেরিতে গিয়ে মধুপুর গ্রামের অনেক পুরনো একটি পত্রিকার মধুপুর গ্রামে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের এক বৃদ্ধ মহিলার মৃত্যু জানতে পারে, এবং সে নিশ্চিত হয় যে ওই বৃদ্ধ মহিলাই আসলে এই খুড়াবুড়ি। এবং সে এও জানতে পারে, ওই পত্রিকা মারফতই জানতে পারে যে এই বৃদ্ধ মহিলার নাম সুবর্ণা রানী দাস, যেটা আপনাদের নামে বলেছিলাম। ওখান থেকে ফিরে এসে রিফাত নানাভাবে চিন্তা করতে থাকে যে আসলে ওই মহিলার, বৃদ্ধ মহিলার অতৃপ্ত আত্মাকে কিভাবে শান্তি দেওয়া যায়, এবং তার মৃত্যুর রহস্যটা আসলে এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। তার মৃত্যুর রহস্যটাও উদ্ঘাটন করা যায়। আসলে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন না করলে তার অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়া যাবে, সে এটা বুঝতে পারে। বুঝতে পেরে সে ভাবতে থাকে আসলে কার কাছে গেলে সে এটার মানে সঠিক তত্ত্বটা আসলে জানতে পারে। অনেক খোঁজ খবর করার পরে, গ্রামের নানান মানুষজনকে জিজ্ঞেস করার পরে কেউই আসলে খোলাসা করে কোনো কিছু বলতেছিল না রিফাতের সাথে। একটা সময় রিফাত জানতে পারে যে গ্রামেরই নূরজাহান নামে এক মহিলা, সে ওই খুড়াবুড়ির মানে ওই সুবর্ণা রানী দাসের সমবয়সী, এবং তারা নাকি বেশ ভালো বান্ধবী ছিল দুজন। ওই মহিলা এখনো জীবিত। রিফাত ওই নূরজাহানকে দাদি বলে ডাকে, তার পাড়া প্রতিবেশী হিসেবে। তো রিফাত একদিন সন্ধ্যায় ওই নূরজাহান দাদির কাছে যায়, গিয়ে দাদিকে খুব রিকোয়েস্ট করে বলে যে দাদি, তুমি তোমার বান্ধবীর বিষয়ে কি জানো, আমাকে একটু খুলে বলো। তোমার বান্ধবীর অতৃপ্ত আত্মা গ্রামের মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে, প্রায় প্রাণহানি হওয়ার উপক্রম হচ্ছে অনেকে। ছোট বাচ্চাদেরকেও তার সেই অতৃপ্ত আত্মা রেহাই দিচ্ছে না। আমি তার জন্য কিছু করতে চাই। তো অনেক রিকোয়েস্ট করার পরে ওই নূরজাহান দাদি তার পুরোনো দিনের পানের বাটা থাকতো, এইরকম একটা পানের বাটা তার আলমারি থেকে বের করে ওই পানের বাটার ভিতর থেকে একটা ছোট্ট চিরকুট বের করে দেয়। চিরকুটটা বের করে রিফাতের হাতে দেওয়ার সময় দিতে দিতে বলতে থাকে যে, দেখ রিফাত, আমার বান্ধবী আসলে মানুষজন যা বলে তার বিরুদ্ধে যে কুৎসা রটায়, বা সে জীবিত অবস্থায় যেগুলো তার সম্পর্কে বলতো তার কিছুই না। আমার বান্ধবী ওই সময় বেশ ভালো সচ্ছল পরিবারের শিক্ষিত ছিল বেশ। তার একটাই প্রবলেম, তার বেশ সন্তান ছিল, তার কোনো সন্তান ছিল না। আর তার স্বামী মারা যাওয়ার পরে আমার বান্ধবী প্রায়ই আমাকে বলতো যে, দেখ নূরজাহান, আমি মনে হয় বেশ দিন বাঁচবো। তো এই বলতে বলতেই রিফাতের হাতে ওই চিঠিটা তুলে দেয় নূরজাহান দাদি। রিফাত চিঠিটা খুলে দেখে ওর ভিতরে লেখা,
আমি যদি মারা যাই কোনো অপঘাতে, কিংবা মনে হয় যে আমি আত্মহত্যা করেছি এরকম কিছু, তাহলে তোমরা ভেবে নিও আমাকে হত্যা করা হয়েছে। আর আমার হত্যার পিছনে দায়ী ওখানে 4টা নাম লেখা ছিল। ওই 4 জনের একজন ছিল ওই গ্রামেরই ওয়ার্ড মেম্বার সাধন দাস। রিফাত চিরকুটটা পকেটে নিয়ে দাদিকে আর কিছু বলেও নি। ওই নূরজাহান দাদিকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আসার পথে ওই গ্রামের যে মন্দিরটা আছে, গ্রামের শ্মশানের দিকে যাওয়ার পথে গ্রামের শেষ প্রান্তে মন্দিরটা, আর মাঝামাঝি এই পাশে একটা মসজিদ আছে। তো গ্রামের ওই সে ভাবলো যে আমি বাড়ি ফেরার আগে মন্দিরের পুরোহিতের সাথে একটু কথা বলে আসি। সে ঠিক সন্ধ্যার একটু আগ মুহূর্তে ওইখানে যায়, মন্দিরের সামনে যায়। গিয়ে পুরোহিতকে বলে যে, কাকা, আপনার যদি কোনো কিছু জানা থাকে সুবর্ণা রানী দাসের মৃত্যুর বিষয়ে, আপনি আমাকে একটু খুলে বলেন তো। প্রথমে রিফাতের প্রশ্ন শুনে ওই পুরোহিতের চোখ মুখ লাল লাল হয়ে যাওয়ার উপর সে অনেকটা ভরকে যায় এবং ভয়ে কুঁচকে যাওয়ার মতো হয়ে যায়। সে প্রথমে কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণে রিফাত যখন বারবার তাকে চাপ দিচ্ছিল, তখন ওই পুরোহিত বলল যে, সুবর্ণা কাকি, পুরোহিত ওই মহিলাকে কাকি নাম, কাকি বলেই ডাকত। সুবর্ণা কাকি এই অতৃপ্ত আত্মা এখনো যে এখানে রয়ে গেছে ওই শ্মশানে এবং বটগাছের নিচে, যে বটগাছের মধ্যে যে তাকে প্রায় মানুষ দেখতে পায় বা মানুষজনের ক্ষতি করার চেষ্টা করে, এটা আমি জানি যে এটাই ওই সুবর্ণা কাকির আত্মাই এখানে আছে। কিন্তু আমি ভয়ে কাউকে কিছু বলি না। এখানে সুবর্ণা কাকি মারা যাওয়ার পর তার অর্ধদগ্ধ শরীরটা নিয়ে আমি বলেছিলাম শাস্ত্রীয় মতে যেভাবে একটা মানুষের সৎকার করা হয় ওভাবেই সৎকার করার জন্য, কিন্তু গ্রামের 3-4 জন লোকের জন্য আমি এই সৎকারটুকু করতে পারি। তাকে শ্মশানেও ঠিক মতো নিয়ে যাওয়া হয়। শ্মশানের পাশে বট গাছ এবং শ্মশানের মাঝামাঝি এক জায়গায় তাকে মাটি করে ওখানে পুঁতে রাখা হয়, যার দরুন তার আত্মা এখন অতৃপ্ত রয়ে গেছে এবং সে অনেকটাই প্রতিশোধ করে। ওখান থেকে রিফাত আস্তে আস্তে বাসা চলে আসে। ওই রাত্রে রিফাত ঘুমাতে পারেনি। পুরোহিত মশাই তার মৃত্যু বিষয়ে কিছু রিফাতকে বলেনি যে তার মৃত্যুটা আসলে কি আত্মহত্যা না হত্যা। রিফাত চিন্তা করলো পরদিন সকালবেলা ওয়ার্ড মেম্বার সাধনের বাসায় সে যাবে। রিফাত সকালে শোয়া থেকে উঠে আস্তে আস্তে ফ্রেশ ট্রেশ হয়ে ওই সাধন মেম্বারের বাড়িতে যায় এবং সাধন মেম্বারকে গিয়ে বাড়িতে পায়। রিফাত সাধন মেম্বারের কাছে গিয়ে সাধন মেম্বার তাকে ঘরে ডেকে নেয়। রিফাত ঘরে ঢুকে সাধন মেম্বারকে সরাসরি বলে যে সুবর্ণা রানী দাসের মৃত্যু কিভাবে হয়েছে। এই কথা শুনে সাধন মেম্বার ব্যাপক ভয় পেয়ে যায় যে এত বছর পরে ওই বৃদ্ধ মহিলার মৃত্যুর কথা এই ছেলে জানতে আসছে। তো সাধন মেম্বার প্রথমে ইনিয়ে বিনিয়ে নানান গল্প ফাঁদার চেষ্টা করে, কিন্তু রিফাত তার এই গল্পের ফাঁদে পা দেয়। সে চাপ প্রয়োগ করতে থাকে
সে চাপ প্রয়োগ করতেই থাকে সাধারণ মেম্বার। সাধারণ মেম্বার একটা সময় গিয়ে স্বীকার করে যে বাবারে, আমি তো ভেবেছিলাম তার 3 কুলে কেউ নেই, সন্তান নেই, স্বামী মারা গেছে, তার অনেক সয় সম্পত্তি। আমি ভেবেছিলাম এই মহিলাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তার সম্পত্তি গুলি ভোগ করা যাবে। সেই ভাবনা থেকেই তার বাড়িতে আমরা 4 জন মিলে রাতের বেলা আগুন লাগাই। তো ওই সুবর্ণরানী দাস মৃত মহিলাকে যে হত্যা করা হয়েছে সেটা সাধারণ মেম্বার স্বীকার করে, এবং পরবর্তী ঘটনাক্রমে যেভাবে তার সৎকার করা হয় বা তার লাশ পুঁতে ফেলা হয় সেগুলো সবই স্বীকার করে। গ্রামের মানুষ ভয়ে কিছু বলতে চায় না। রিফাত তখন সাধারণ মেম্বারকে বলে, এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে, আপনার এর জন্য অবশ্যই আপনাকে বিচারের সম্মুখীন আমি দাঁড় করাবো। এটা কোইন্সিডেন্ট হোক কিংবা ওই বৃদ্ধ মহিলার খুড়াবুড়ির অতৃপ্ত আত্মার প্রতিশোধ হোক, কিন্তু সাধারণ মেম্বার একটা বেশ ভয়ঙ্কর বিচারের সম্মুখীন সেদিনই হয়েছিল। সন্ধ্যার বিকাল বেলা সাধারণ মেম্বার বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার পথে গ্রামে ঢোকার একটু আগে রাস্তার পাশে সে পড়েছে। তারপর ওই রাতেই গ্রামের মানুষজন তাকে ওখান থেকে উদ্ধার করে। সে পুরোপুরি পঙ্গু হয়ে যায় এবং সে আর কথা বলতে পারে না, যেটাকে প্যারালাইজড বলে। সে পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায়। আর এইদিকে রিফাত চিন্তা করতে থাকে যে কিভাবে গ্রামের মানুষকেও রক্ষা করা যায় এই অতৃপ্ত আত্মার কবল থেকে, এবং ওই অতৃপ্ত আত্মাটাকে কিভাবে তৃপ্ত করা যায় বা শান্তি দেওয়া যায় তারও একটা প্রিপারেশন নেওয়া যায়। সেই ভাবনা থেকে ওই মাসে যে এক পূর্ণিমা তিথিতে পুরোহিতকে সাথে নিয়ে, গ্রামের সবাইকে সাথে নিয়ে ওই বট গাছ এবং শ্মশানের ওই এরিয়াটুকুর মধ্যে হিন্দু শাস্ত্র মতে একটা পুরোহিত মশাইকে রিফাত বলে যে যা খরচ হবে আমি দেখবো, আপনারা ওনার সৎকারের ব্যবস্থা করুন। ওখানে একটা যজ্ঞের আয়োজন করে ওই খুড়াবুড়ির আত্মার শান্তি কামনায়। তো সন্ধ্যার পরেই যজ্ঞের অনুষ্ঠান শুরু করে। ওখানে 10টা-11টা নাগাদ যজ্ঞ শেষ হয়ে যায়। তো সবাই অনেকটা ওখান থেকে স্বতঃস্ফূর্ত মনে আস্তে আস্তে বাড়ি চলে আসে। সবাই ভেবেছে যে এবার বই হয়, এখানে ওই খুড়াবুড়ির অতৃপ্ত আত্মা রাস্তা না বুঝে আর থাকে, সে এবার হয়তো শান্তি লাভ করবে। কিন্তু রিফাত ওখানে খানিকটা সময় রয়ে যায়, একা একাই রয়ে যায়, দেখার জন্য আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে। রিফাত আরো ঘন্টাখানেক ওখানে বসে থেকে তারপর আস্তে আস্তে যখন বাড়ির দিকে পা বাড়ায়, ওই বটগাছ শ্মশানের আর গ্রামের যেটুকুর গ্যাপ আছে ওটার মাঝামাঝি রিফাত আসার পরে সে একবার পিছনে ফিরে তাকানোর পরে সে দেখতে পায় ঠিক বটগাছ এবং শ্মশানের মাঝখান দিয়ে মাটি থেকে একটা আগুনের উল্কা পিণ্ডের মতো গোলাকার একটা উপরের দিকে ধপ করে জ্বলে উঠল, এবং বটগাছটার উপরে গিয়ে খাল বরাবর পিছনের দিকে গিয়ে হাওয়ায় বিলীন দেয়। তো রিফাত ভাবলো যেহেতু ওইদিকে চলে গেছে তার মানে তার আত্মা হয়তো এখানে আর নেই, সে হয়তো শান্তি লাভ করেছে। তাই ভেবে রিফাত অত চিন্তা না করে সে আস্তে আস্তে বাড়ি চলে আসে। এভাবে প্রায় 1 মাসের মতো পূর্ণ হয়ে যায়। গ্রামে আর তেমন কোনো কিছুই ঘটে না, সবাই যার যার মতো স্বাভাবিক কার্যক্রম করতে থাকে। ঠিক 1 মাস পর
এরকম আবার যখন পূর্ণিমা শুরু হয়, ওই রকম প্রথম পূর্ণিমার দিনেই সন্ধ্যা সময় ওই গ্রামে একটি অপরিচিত মেয়ে আসে। তার উস্কো খুস্কো চুল, অগোছালো। ওই গ্রামের না, ওই মেয়েটা কেউ চিনতে পারে না, অনেকটা পাগল প্রায় ওই মেয়েটা। ওই মেয়েটা কারো কাছে কিছুই চায় না। গ্রামের মানুষের উঠানের সামনে, বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটে আর বলতে থাকে ওই খুড়াবুড়ির উপরে যে আমার আগুন এখনো নিবে, আমাকে একটা কাঠ ওই আগুনটা আরো জ্বালাতে দে, আমাকে একটা কাঠ। এই ঘটনা রিফাত দেখার পরে রিফাতের বুঝতে বাকি নেই যে ওই খুড়াবুড়ির অতৃপ্ত আত্মা এখন রয়ে গেছে এবং এই মেয়ের শরীরে প্রবেশ করেছে তার আত্মা। তখন রিফাত ভাবলো যে কি করা যায়। অনেক বুঝিয়ে শুনে মেয়েটাকে একটা বাড়িতে রাতের বেলাটা রাখা হইল এবং ওই রাতে রিফাত ওই পুরোহিতের সাথে তো কথা বললোই, পাশাপাশি সে তাদের যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবকে সে ঘটনাটা জানান এবং মসজিদের ইমাম সাহেব রিফাতকে তখন বলল যে বাবারে, ওই মহিলার ঘরে যখন আগুন লাগে তখন আমি আমার মসজিদের মাইক নিয়ে গ্রামবাসীকে সজাগ করে বলেছিলাম গ্রামে এক বাড়িতে আগুন লেগেছে, আগুন নেভানোর জন্য, কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেটা আর বলে না। আচ্ছা, যাই হোক, রিফাত ওই পুরোহিত এবং ইমাম সাহেব দুজনকেই বললেন যে যে মেয়েটা অলরেডি উত্তৃপ্ত বা কোরআন ভরির দ্বারা প্রজেস্ট বা তার শরীরে প্রবেশ করেছে অতৃপ্ত আত্মা, ওইটা কিভাবে কি করা যায়। এবং ইমাম সাহেব এবং পুরোহিত মশাই দুইজনই ওই মেয়েটার কাছে আসলেন এবং গ্রামের সবাই মোটামুটি ওখানে উপস্থিত হওয়ার পরে ইমাম সাহেব অনেক ঝাড়ফুঁক করলেন, পাশাপাশি পুরোহিত মশাইও তার শাস্ত্র মতে অনেক কিছুই করলেন। করার পরে হঠাৎ ওই মেয়েটা হাউমাউ করে কান্না করতে শুরু করে এবং ওই মেয়েটার গলাটা স্বাভাবিক গলা না, মনে হচ্ছিল যে কোনো একটা বৃদ্ধ মানুষ যেভাবে কথা বলে অনেকটা ওই রকম কথা বলার চেষ্টা হচ্ছিল। তখন ওই মেয়েটা বলতে থাকে, মানে ওই খুড়াবুড়ি বলা যায়, বলতে থাকে যে আমি তো কারো কোনো ক্ষতি করিনি, সামান্য সম্পত্তির লোভে আমাকে তারা হত্যা করলো তো করলো, আমাকে সঠিকভাবে সৎকার পর্যন্ত আমার দেহটাকে করেনি তারা, যার জন্য আমি কোনো কোলেই ঠাঁই হচ্ছে না আমার, যার দরুন আমি এই অঞ্চলেই ঘোরাফেরা করতেছি, অসহায়ের মতো আমার এই অতৃপ্ততা করতেছে। তখন পুরোহিত মশাই বললেন যে আমি এটাকে সৎকারের একটা ব্যবস্থা করে দেব, আর ওই মহিলার আত্মার শান্তি কামনায় আমরা যা করা দরকার তাই করব। এবং ওই গ্রামের যারা ওখানে উপস্থিত ছিল সবাই তখন করজোরে ওই মহিলাটার দিকে বা ওই মেয়েটার দিকে দাঁড়িয়ে করজোরে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। তো তার ঘন্টাখানেক পরে ওই মেয়েটা স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে গ্রামের সবাই ওই রাত্রে চিন্তা করে যে পরদিন তারা ওই সুবর্ণারানী দাস, অর্থাৎ যাকে তার গ্রামের মানুষ ঘোড়াবুড়ি বলে ডাকত, তার
যেখানে তার লাশটা পুঁতে ফেলা হয়েছিল ওখানে ঘুরে যাই পাওয়া যায় ওগুলোর একটা সৎকার করে দেবে, শাস্ত্রীয়ভাবে যেভাবে করা হয় ওভাবে একটা সৎকার করবে। তো সবাই সকালবেলা গ্রামের মোটামুটি সবাই, বয়স্ক ছোট সবাই ওখানে যায়, ওই শ্মশানে যায়। গিয়ে যেই বাবা সেই কাজ সবাই মিলে ওখানে, রিফা তো সবাইকে একটু একটু হেল্প করে। তো সবাই মিলে তার ওই মাটি খুঁড়ে তার কিছু হাড়গোড় তুলে এনে তারপর তাকে সঠিক নিয়মে তাকে সৎকার করা হয়, আগুন কাষ্ট করা যেটাকে বলে আর কি, তাকে সৎকার করা হয়। ওই দিন সৎকার শেষ করে সবাই সিদ্ধান্ত নেয় যে ওই জমি বা ওই শ্মশান এবং বটগাছের ওই শ্মশানটার নামকরণ ওই মহিলার নামে, সুবর্ণা রানী দাসের নামে করা হবে, এরকম একটা নাম ফলক ওখানে করার জন্য সবাই চিন্তা করে এবং এটা পরবর্তীতে তারা করেও। তো সবাই ওখান থেকে যার যার মতো করে সবাই যার যার বাসায় চলে আসে। ঠিক সন্ধ্যা নাগাদ রিফাত ওখানেই থাকে, সন্ধ্যা নাগাদ রিফাত ওখানে বসেছিল। যখন সবাই চলে আসে সন্ধ্যায় রিফাত অনেকটা জোরে জোরে বলতে থাকে, খুড়া বুড়ি তুমি কি আছো এখনো, না তুমি চলে গেছো? এখন তো তোমার আর কোনো চাওয়ার থাকার নেই, তুমি তো এখন চলে যেতে পারো। তখন ওখান থেকে আর কোনো শব্দ বা কোনো কিছু ভেসে আসে না, জাস্ট রিফাতের চোখের সামনেই ওই খুড়াবুড়ির অতৃপ্ত আত্মা ওখানে থেকে যে চলে গেছে তার একটা নিদর্শন হিসাবে বটগাছের একটা ঢাল ভেঙে রেখে যায় এবং রিফাত সেটা তার চোখের সামনে দেখতে পায়। তার সামনে কোনো বাতাস নেই, কিছুই নেই, তার সামনে একটা ঢাল ভেঙে পড়ে যায়। তো রিফাত বুঝতে পারে যে এবার মনে হয় খুড়াবুড়ি আসলেই তৃপ্ত হয়েছে। তো রিফাত বাসায় চলে আসে, এসে স্বাভাবিকভাবে চলতে থাকে। আমি আমার মধুপুরের যে কাহিনীটুকু আমি পেয়েছিলাম আমার বন্ধু মারফত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদেরও যদি এরকম কোনো গল্প বা সত্যি করে কোনো ঘটনা কারোর সাথে ঘটে থাকে আমাকে আপনাদের গল্পটা বা কাহিনীটা পাঠাতে পারেন, কিংবা আমার কমেন্ট সেকশনেও লিখে দিতে পারেন। তো আশা করি সবার ভালো লাগবে, আর আশা করি সবাই ভালো থাকবেন এবং আমি কামনা করি যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারোর সাথে এইরকম অশরীরী কোনো কিছু দেখা না হোক। অনেকেই রাত বিরাতে চলাফেরা করতে পছন্দ করেন, একা থাকতে ভালো লাগে রাতে, কারোর সাথে এরকমটা না ঘটুক আমি চাই, কারণ সবাই সমান সাহসী না। এরকম ঘটনার সম্মুখীন হয়ে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলৌকিক কথনের সাথে থাকবেন। গুড বাই।